নমস্কার, মিশন 100 চ্যানেলে সকলকে স্বাগত। আজকে এই ভিডিওতে আলোচনা করব বেশ কিছু গুরুত্বপূর্ণ জিকে প্রশ্নোত্তর, যেগুলো তোমাদের আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে দেখো, বলছি প্রথম যে প্রশ্ন আজকে, সম্রাট বাবরের উপাধি কী ছিল? মুঘল সম্রাট বাবরের উপাধি কী ছিল? উত্তর হয়ে যাবে প্রিন্স অফ গার্ডেন বা বাগানের যুবরাজ। সম্রাট বাবরের উপাধি কী ছিল? না, মুঘল সম্রাট বাবরের উপাধি ছিল প্রিন্স অফ গার্ডেন বা বাগানের যুবরাজ। তারপরে প্রশ্ন দেখো, বলছে ট্রি অফ লিবার্টি বা স্বাধীনতার বৃক্ষ, এটা কে রোপণ করেছিল? ট্রি অফ লিবার্টি বা স্বাধীনতার বৃক্ষ কে রোপণ করেছিল? উত্তর হয়ে যাবে টিপু সুলতান। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে সিন্ধু উপত্যকার সমসাময়িক সভ্যতা কোনটি ছিল? সিন্ধু উপত্যকার সমসাময়িক সভ্যতা কোনটি ছিল? এর উত্তর হবে মেসোপটেমিয়া সভ্যতা। তারপর দেখো, বলছে মহাপ্রভু চৈতন্যদেব কার সমসাময়িক ছিলেন? বা মহাপ্রভু চৈতন্যদেব বাংলার কোন শাসকের সমসাময়িক ছিলেন? উত্তর হয়ে যাবে হোসেন শাহ। হোসেন শাহের সমসাময়িক ছিলেন মহাপ্রভু চৈতন্যদেব। দেখো, তারপর ভালো প্রশ্ন, বলছে শুঙ্গ রাজবংশের শেষ শাসক কে ছিলেন? শুঙ্গ রাজবংশের শেষ শাসক কে ছিলেন? প্রশ্ন, এর উত্তর হয়ে যাবে দেবভূতি। দেবভূতি ছিলেন শুঙ্গ রাজবংশের শেষ শাসক। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে গিরিয়ার যুদ্ধ কবে হয়েছিল? গিরিয়ার যুদ্ধ কবে হয়েছিল? এই প্রশ্নের উত্তর হয়ে যাবে 1740 সালে। 1740 সালে গিরিয়ার যুদ্ধ হয়েছিল। তারপর দেখো, মুঘলদের শেষ রাজধানী কোথায় ছিল? এটা অনেকে হয়তো উত্তরটা জানে। মুঘলদের শেষ রাজধানী কোথায় ছিল? না, মুঘলদের শেষ রাজধানী ছিল দিল্লিতে। দিল্লি ছিল মুঘলদের শেষ রাজধানী। তবে দেখো, আর্যা সপ্তশতী, আর্যা সপ্তশতী এই বইটা কে লিখেছিল? এটা যারা বাংলা স্টুডেন্ট আছো বা বাংলায় অনার্স করেছো, বাংলা নিয়ে পড়াশোনা করেছো, তারা অনেকেই জানো যে আর্য সপ্তশতী এই বইটি লেখা হচ্ছে গোবর্ধনের লেখা হচ্ছে আর্য সপ্তশতী। পরবর্তী প্রশ্ন কি আছে দেখো, বলছে ডিপার্টমেন্ট অফ স্পাই কে প্রতিষ্ঠা করেন? ডিপার্টমেন্ট অফ স্পাই কে প্রতিষ্ঠা করেন? এর উত্তর হয়ে যাবে বলবন। বলবন। ডিপার্টমেন্ট অফ স্পাই কে প্রতিষ্ঠা করেন? উত্তর হয়ে যাবে বলবন। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে ভারত আক্রমণকারী প্রথম তুর্কি কে ছিলেন? খুব ভালো প্রশ্ন। ভারত আক্রমণকারী প্রথম তুর্কি কে ছিলেন? ভারত আক্রমণকারী প্রথম তুর্কি ছিলেন সুবক্তগিন। সুবক্তগিন ছিলেন ভারত আক্রমণকারী প্রথম তুর্কি। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে ভারতের দ্বিতীয় আফগান রাজবংশ ছিল কোনটি? ভারতের দ্বিতীয় আফগান রাজবংশ ছিল কোনটি? এর উত্তর হবে সুর রাজবংশ। সুর রাজবংশ ভারতের দ্বিতীয় আফগান রাজবংশ। ভারতের দ্বিতীয় আফগান রাজবংশ হলো সুর রাজবংশ। তারপর দেখো, বলছে মুর্শিদ কুলি খানের স্থলাভিষিক্ত কে ছিলেন? মুর্শিদ কুলি খানের স্থলাভিষিক্ত কে ছিলেন? মানে মুর্শিদ কুলি খানের পর বাংলার নবাব বা বাংলা শাসনভার প্রকৃত কার হাতে যাওয়ার কথা ছিল? উত্তর হয়ে যাবে সুজাউদ্দিন। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে দেবল রানী খিজির খান, একটা বই, দেবল রানী খিজির খান, এটা কে লিখেছেন? উত্তর হয়ে যাবে আমির খসরু। আমরা সকলে জানি যে আমির খসরুকে বলা হয় ভারতের তোতা পাখি বলা হয়, তাই তো? দেবল রানী খিজির খান এই বইটার লেখক কিন্তু আমির খসরু। তোমরা যারা আমার এই চ্যানেলটাকে দেখছো, এই চ্যানেলের ভিডিওগুলো দেখছো, তারা অবশ্যই মিশন 100 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দেবে এবং পাশে থাকা বেল আইকনটা অন করে দেবে। আর ভিডিও শেষে একটা লাইক এবং ভিডিওটাকে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আর একটা কথা, সকলকে অনুরোধ যে প্রতিদিন বিভিন্ন চাকরির খবরাখবর পেতে আমার একটা হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে, যেটাও মিশন 100 নামে পরিচিত। তোমরা এই ভিডিওর ডিসক্রিপশানে যাবে, এখানে একটা লিঙ্ক দেওয়া আছে হোয়াটসঅ্যাপ, ওই লিঙ্কে গিয়ে নিজেরা অ্যাড হয়ে নেবে। তাহলে ওইখানে তোমরা
প্রচুর স্টাডি মেটেরিয়াল এবং বিভিন্ন চাকরির খবরাখবর পেয়ে যাবে। তাহলে চলো দেখি কি আছে। বলছে মহলওয়ারি বন্দোবস্ত চালু হয়েছিল কি নিয়ে? মহলওয়ারি বন্দোবস্ত চালু হয়েছিল কি নিয়ে? উত্তর হয়ে যাবে হচ্ছে একদল গ্রাম বা মহল এবং কোম্পানির মধ্যে একটা যে চুক্তি হয়েছিল সেটা নিয়ে কিন্তু মহলওয়ারি বন্দোবস্ত চালু হয়েছিল। তাহলে মহলওয়ারি বন্দোবস্তে কারা ছিল না? একদল গ্রাম বা মহল এবং কোম্পানি, এটাই ছিল কিন্তু মহলওয়ারি বন্দোবস্ত প্রথম শর্ত, তাই তো? তবে দেখো, সর্বক্ষত্রান্তক উপাধি কে ধারণ করেন? খুব ভালো প্রশ্ন, একটু মার্ক করে নাও। সর্বক্ষত্রান্তক উপাধি কে ধারণ করেন? এর উত্তর হয়ে যাবে মহাপদ্মনন্দ। মহাপদ্মনন্দ। তাহলে সর্বক্ষত্রান্তক উপাধি কে ধারণ করেন? উত্তর হয়ে যাবে নন্দবংশের প্রতিষ্ঠাতা মহাপদ্মনন্দ, তাই তো? তারপরে দেখো, বলছে শুঙ্গদের কার্যকলাপের প্রধান কেন্দ্র কোথায় ছিল? তোমাদের এই ধরনের একটা প্রশ্ন আসে, শুঙ্গদের কার্যকলাপের প্রধান কেন্দ্র কোথায় ছিল? উত্তর হচ্ছে বিদিশা। বিদিশা একটা জায়গার নাম, আমরা ইতিহাসে পড়েছি বারবার এই নামটা। শুঙ্গদের কার্যকলাপের প্রধান কেন্দ্র কোথায় ছিল? উত্তর হবে বিদিশায়। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে হেলিওডোরাস শেষ জীবনে কোন ধর্মে দীক্ষিত হন? খুব ভালো প্রশ্ন। হেলিওডোরাস শেষ জীবনে কোন ধর্মে দীক্ষিত হন? উত্তর হয়ে যাবে বৈষ্ণব ধর্ম। হেলিওডোরাস শেষ জীবনে কোন ধর্মে দীক্ষিত হন? উত্তর হয়ে যাবে বৈষ্ণব ধর্ম। পরবর্তী প্রশ্ন দেখো, বলে টিপু সুলতান কার কাছে পরাজিত হন? টিপু সুলতান কার কাছে পরাজিত হন, মানে কোন গভর্নর জেনারেলের কাছে তিনি পরাজিত হয়েছিলেন? উত্তর হয়ে যাবে ওয়েলেসলির কাছে। টিপু সুলতান ওয়েলেসলির কাছে পরাজিত হয়েছিলেন। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে সুতাকা গান ডোর এরা কোথাকার একটা অংশ? সুতোকা গান ডোর এরা কোথাকার একটা অংশ ছিল? উত্তর হয়ে যাবে পশ্চিম সিন্ধু উপত্যকার একটা অংশ হচ্ছে সুতাকা গান ডোর। সুতাকা গান ডোর কোথাকার অংশ না? পশ্চিম সিন্ধু উপত্যকার অংশ। এটা তোমরা পশ্চিম সিন্ধুটাকে একটু অবশ্যই মার্ক করবে, কারণ শুধু সিন্ধু বললে হবে না, পশ্চিম সিন্ধু বলতে হবে। পরবর্তী দেখো, বলছে ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি তুলার টেক্সটাইল মিল রয়েছে? খুব ভালো প্রশ্ন। ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি তুলার টেক্সটাইল মিল রয়েছে? উত্তর হয়ে যাবে তামিলনাড়ু। তামিলনাড়ুতে সবচেয়ে বেশি পরিমাণের তুলোর যে টেক্সটাইল মিল সেটা কিন্তু রয়েছে। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে পূর্ব কলকাতার জলাভূমিগুলি কোন সাইটের তালিকাভুক্ত? পূর্ব কলকাতার জলাভূমিগুলি কোন সাইটের তালিকাভুক্ত? এর উত্তর হয়ে যাবে রামসার সাইটের তালিকার অন্তর্ভুক্ত। রামসার সাইটের তালিকার অন্তর্ভুক্ত। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে ভারতে রুবি মিকা অভ্র কোথায় পাওয়া যায়? এই প্রশ্নটাকে তোমরা অবশ্যই মার্ক করবে, এটা খুব ভালো প্রশ্ন এবং নতুন ধরনের একটা প্রশ্ন। ভারতের রুবি মিকা অভ্র এটা কোথায় পাওয়া যায়? উত্তর হয়ে যাবে হাজারিবাগের কোডারমা অঞ্চলে। হাজারিবাগের কোডারমা অঞ্চলে এই রুবি মিকা নাম যে অভ্র সেটা কিন্তু পাওয়া যায়। হাজারিবাগের কোডারমা অঞ্চলে রুবি মিকা নামে যে অভ্র সেটা কিন্তু পাওয়া যায়। তবে দেখো, বলছে জাপানে 2011 সালে সুনামি দ্বারা কোন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি ধ্বংস হয়েছিল? মানে 2011 সালে যে সুনামি হয়েছিল সেই সুনামির ফলে জাপানের কোন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ধ্বংস হয়ে গিয়েছিল? উত্তর হয়ে যাবে ফুকুশিমা দাউচি। এই পারমাণবিক কেন্দ্রটি ধ্বংস হয়ে যায়। এটাও একটা মার্ক করে নেবে, খুব ভালো প্রশ্ন। 2011 সালে সুনামির দ্বারা জাপানের ফুকুশিমা দাউচি নামে একটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ধ্বংস হয়ে গিয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে দীর্ঘতম উপকূলীয় সীমারেখা কোন রাজ্যে রয়েছে? দীর্ঘতম উপকূলীয় সীমারেখা কোন রাজ্যে রয়েছে, মানে ভারতের দীর্ঘতম উপকূলীয় সীমারেখা কোন রাজ্যে রয়েছে? এর উত্তর হয়ে যাবে গুজরাটে সবচেয়ে বেশি পরিমাণে বা দীর্ঘ উপকূলীয় সীমারেখা রয়েছে ভারতের মধ্যে। তারপরে খুব ভালো প্রশ্ন, পোড়া কোন রাজ্যের বিশেষ স্থানান্তরিত চাষ? পোড়া কোন রাজ্যের বিশেষ স্থানান্তরিত চাষ? এই উত্তর হয়ে যাবে উড়িষ্যার সাথে, মানে উড়িষ্যা রাজ্যের একটা স্থানান্তরিত চাষ হচ্ছে পোড়া। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে কোন রাজ্যে আচানাকমার বায়োস্ফিয়ার রিজার্ভ রয়েছে? এটা মার্ক করে নাও, ভালো প্রশ্ন।
কোন রাজ্যে আসানাকমর বায়োস্ফিয়ার রিজার্ভ রয়েছে? উত্তর হয়ে যাবে মধ্যপ্রদেশ, এমপি, মধ্যপ্রদেশে। হ্যাঁ, মধ্যপ্রদেশে আসানাকমর বায়োস্ফিয়ার রিজার্ভ রয়েছে। পরবর্তী প্রশ্ন বলছে সর্বোচ্চ ট্যাঙ্ক সেচযুক্ত জমি রয়েছে কোন রাজ্যে? সর্বোচ্চ ট্যাঙ্ক সেচযুক্ত জমি রয়েছে কোন রাজ্যে? এর উত্তর হয়ে যাবে অন্ধ্রপ্রদেশ রাজ্যে। অন্ধ্রপ্রদেশ রাজ্যে সর্বোচ্চ বেশি ট্যাঙ্ক ট্যাঙ্কে সেচের সাহায্যে মানে জমিতে চাষ করা হয়। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে ভারতের সর্বোচ্চ চা রপ্তানিকারী বন্দর কোনটি? ভারতের সর্বোচ্চ চা রপ্তানিকারী বন্দর কোনটি? মানে ভারতের কোন বন্দরের মধ্যে দিয়ে সবচেয়ে বেশি চা রপ্তানি করা হয়? উত্তর হয়ে যাবে কলকাতা বন্দর। কলকাতা বন্দরের মধ্যে দিয়ে সবচেয়ে চা রপ্তানি করা হয়। পরবর্তী প্রশ্ন বলছে কোন দেশ বিশ্বের কফি পট নামে পরিচিত? কোন দেশ বিশ্বের কফি পট নামে পরিচিত? উত্তর হয়ে যাবে ব্রাজিল। এটা সবাই জানি আমরা, ব্রাজিল হচ্ছে বিশ্বের কফির পাত্র, তাই তো? তবে দেখো, বলছে আরাবল্লী, খুব ভালো প্রশ্ন, আরাবল্লী কী ধরনের পর্বত? আরাবল্লী কী ধরনের পর্বত? এর উত্তর হবে আরাবল্লী হচ্ছে একটা পুরনো ভাঁজযুক্ত পর্বত। হ্যাঁ, আরাবল্লী কী ধরনের পর্বত? না, আরাবল্লী একটি পুরনো ভাঁজযুক্ত পর্বত। কোনো যদি অপশনে এটা না থাকে, ক্ষয়প্রাপ্ত পর্বত বললেও তোমরা কিন্তু সেটা উত্তরটা বেছে নিতে পারো। তবে দেখো, বলছে আন্দামান গ্রুপের বৃহত্তম দ্বীপ কোনটি? আন্দামান গ্রুপের বৃহত্তম দ্বীপ কোনটি? না, আন্দামান গ্রুপের বৃহত্তম দ্বীপ হলো মধ্য আন্দামান। মধ্য আন্দামান হচ্ছে আন্দামান গ্রুপের সবচেয়ে বৃহত্তম দ্বীপ। পরবর্তী প্রশ্ন দেখো, আবার বলছি, যারা এখনও পর্যন্ত মিশন 100 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটা অন করে দাও। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তারা ভিডিও শেষে একটা লাইক করো এবং বন্ধুদের মধ্যে ভিডিওটাকে একটু শেয়ার করে দাও। তবে দেখো কী বলছে, ভারতের 28তম রাজ্য কোনটি? ভারতের 28তম রাজ্য কোনটি? ভারতের 28তম রাজ্য হচ্ছে ঝাড়খণ্ড। ঝাড়খণ্ড হচ্ছে ভারতের 28তম রাজ্য। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে ভারতে কোন রাজ্যে মাথাপিছু বনের সর্বাধিক অঞ্চল রয়েছে? মানে ভারতে কোন রাজ্যে মাথাপিছু বনের পরিমাণ সর্বাধিক? প্রশ্ন হচ্ছে, এর উত্তর হবে অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশে মাথাপিছু বনের পরিমাণ সর্বাধিক। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে গ্রিনিচের সময় নির্ধারক ঘড়ি কোনটি? গ্রিনিচের সময় নির্ধারক ঘড়ি কোনটি? উত্তর হয়ে যাবে ক্রোনোমিটার। ক্রোনোমিটার হচ্ছে গ্রিনিচের সময় নির্ধারক ঘড়ি। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে থিন প্রকল্পটি কোন নদীর উপর নির্মিত? থিন প্রকল্পটি কোন নদীর উপর নির্মিত? এর উত্তর হয়ে যাবে রাভি নদীর উপর। রাভি নদীর উপর থিন প্রকল্পটি গড়ে উঠেছে। দেখো, মাহে ভারতের কোন রাজ্যে অবস্থিত? মাহে ভারতের কোন রাজ্যে অবস্থিত? উত্তর হয়ে যাবে পশ্চিম উপকূলের কেরালা রাজ্যের পুডুচেরি জেলায়। এই মাহের স্থানটা বা মাহের জায়গাটা কোথায় রয়েছে? না, পশ্চিম উপকূলের কেরালা রাজ্যের পুডুচেরি জেলায়। পশ্চিম উপকূলের কেরালা রাজ্যের পুডুচেরি জেলায় মাহে রয়েছে। পরবর্তী প্রশ্ন, বলে 2011 সালের আদমশুমারিতে ন্যূনতম সাক্ষরতা হারের সাথে কেন্দ্রীয় অঞ্চল কোনটি? 2011 সালের আদমশুমারিতে ন্যূনতম সাক্ষরতা হারের সাথে কেন্দ্রীয় অঞ্চল কোনটি? উত্তর হয়ে যাবে দাদরা ও নগর হাভেলি। দাদরা ও নগর হাভেলি হচ্ছে 2011 সালের আদমশুমারিতে ন্যূনতম সাক্ষরতা হারের সাথে কেন্দ্রীয় অঞ্চল। তোমরা যারা নিয়মিত চাকরির আপডেট এবং স্টাডি ম্যাটেরিয়াল যারা পেতে চাও তারা অবশ্যই এই ভিডিওর শেষে ডেসক্রিপশনে একটা হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া আছে এবং যেটা আমার নিজস্ব মিশন 100 চ্যানেল। ওই মিশন 100 বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে তোমরা সকল যুক্ত হয়ে যেতে পারো। ওইখানে তোমরা বিভিন্ন চাকরি খবরাখবর স্টাডি ম্যাটেরিয়াল পেয়ে যাবে। তারপর দেখো কি বলছে, যে ভারতের বৃহত্তম বায়ুশক্তি উৎপাদনকারী স্টেশন কোন রাজ্যে রয়েছে? ভারতের বৃহত্তম বায়ুশক্তি উৎপাদনকারী স্টেশন কোন রাজ্যে রয়েছে? উত্তর হয়ে যাবে তামিলনাড়ু রাজ্যের মোপান্ডাল পারগুড়ি। তামিলনাড়ু রাজ্যের মোপান্ডাল পারগুড়ি হচ্ছে ভারতের বৃহত্তম বায়ুশক্তি উৎপাদনকারী স্টেশন। ভারতের বৃহত্তম বায়ু শক্তি উৎপাদনকারী স্টেশন হচ্ছে তামিলনাড়ু রাজ্যের মোপান্ডাল পারগুড়ি। পরবর্তী প্রশ্ন দেখো,
বলছে ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি সর্বাধিক রাসায়নিক সার উৎপাদন করে? ভারতের কোন রাজ্য সবচেয়ে বেশি বা সর্বাধিক রাসায়নিক সার উৎপাদন করে? উত্তর হয়ে যাবে গুজরাট। গুজরাটে সবচেয়ে বেশি রাসায়নিক সার উৎপাদিত হয়। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে ভারতীয় প্রজাতন্ত্রের প্রকৃত নির্বাহী কর্তৃত্ব কার উপর রয়েছে? ভারতীয় প্রজাতন্ত্রের প্রকৃত নির্বাহী কর্তৃত্ব কার উপর রয়েছে? উত্তর হয়ে যাবে ভারতের প্রধানমন্ত্রীর উপর। ভারতের প্রধানমন্ত্রীর উপর। তারপর দেখো, বলে রাষ্ট্রপতি পদে নির্বাচনের জন্য সর্বোচ্চ বয়স কত হতে পারে? রাষ্ট্রপতি পদে নির্বাচনের জন্য সর্বোচ্চ বয়স কত হতে পারে? এর উত্তর হয়ে যাবে যে তার কোনো বয়সসীমা নেই। তার কোনো বয়সসীমা নেই। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে কোন রাজ্যটি লোকসভার সর্বাধিক সদস্য নির্বাচন করে? মানে কোন রাজ্যে সর্বাধিক লোকসভা আসন রয়েছে? অ্যাকচুয়ালি যেটা তোমরা বুঝতে পারবে যে কোন রাজ্যে লোকসভার জন্য সর্বাধিক বা সবচেয়ে বেশি পরিমাণে আসন রয়েছে। উত্তর হয়ে যাবে উত্তরপ্রদেশ। এটা আমরা সকলে জানি, উত্তরপ্রদেশ। পরবর্তী প্রশ্ন হচ্ছে যে রাজ্যসভার কোন বিলকে প্রত্যাখ্যান বা সংশোধন করার ক্ষমতা নেই? রাজ্যসভার কোন বিলকে প্রত্যাখ্যান বা সংশোধন করার ক্ষমতা নেই? উত্তর হয়ে যাবে অর্থ বিল। অর্থ বিলকে প্রত্যাখ্যান বা সংশোধন করার ক্ষমতা নেই। পরবর্তী প্রশ্ন বলছে অবৈধ আটকের ক্ষেত্রে আদালত কোন রিট জারি করতে পারে? খুব ভালো প্রশ্ন, মার্ক করে না অবশ্যই। বলছে অবৈধ আটকের ক্ষেত্রে আদালত কোন রিট জারি করতে পারে? এর উত্তর হয়ে যাবে হেবিয়াস কর্পাস এই রিট জারি করতে পারে। অবৈধ আটকের ক্ষেত্রে আদালত কোন রিট জারি করতে পারে? উত্তর হয়ে যাবে হেবিয়াস কর্পাস। পরবর্তী প্রশ্ন বলছে ভারতের একত্রিত তহবিল বা কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া থেকে তহবিল উত্তোলনের জন্য অনুমোদন অবশ্য কার কাছ থেকে নিতে হবে? মানে বলতে চাইছে যে ভারতের যে কনসলিডেটেড ফান্ড আছে সেখান থেকে টাকা উত্তোলনের জন্য বা টাকা ছাপানোর জন্য যে অনুমোদন সেটা কার কাছ থেকে অবশ্যই নিতে হবে? উত্তর যে ভারতীয় সংসদ থেকে। ভারতীয় সংসদ মানে পার্লামেন্টের কাছ থেকে। তারপর দেখো, বলছে কোন রাজ্য ভারতের প্রথম ভাষাগত রাজ্যের গৌরব উপভোগ করে? কোন রাজ্য ভারতের প্রথম ভাষাগত রাজ্যের গৌরব উপভোগ করে? উত্তর হয়ে যাবে অন্ধ্রপ্রদেশ। মানে ভাষার ভিত্তিতে সৃষ্টি হওয়া বা তৈরি হওয়া প্রথম রাজ্য হচ্ছে অন্ধ্রপ্রদেশ। প্রশ্ন হচ্ছে এটা, ভারতের ভাষার ভিত্তিতে তৈরি হওয়া ভারতের প্রথম রাষ্ট্র বা রাজ্য হচ্ছে অন্ধ্রপ্রদেশ। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে 1950 সালে 26শে জানুয়ারি ভারতীয় প্রজাতন্ত্রের সঠিক সাংবিধানিক অবস্থা কীরূপ ছিল? 1950 সালে 26শে জানুয়ারি যখন সংবিধান কার্যকর হয় তখন ভারতের সংবিধানের অবস্থা কীরূপ ছিল? উত্তর হয়ে যাবে তখন ভারতের সংবিধানে এটা বলা ছিল এটা একটা সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্র। একটি সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্র। পরবর্তী প্রশ্ন কী আছে? বলছে ভারতীয় সংসদে বা পার্লামেন্টের পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যানকে কে মনোনীত করেন? ভারতীয় সংসদের পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যানকে কে মনোনীত করেন? উত্তর হয়ে যাবে লোকসভার স্পিকার। ভারতীয় সংসদের বা পার্লামেন্টের পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যানকে কে মনোনীত করেন? উত্তর হয়ে যাবে লোকসভার স্পিকার। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে ভারতের উপরাষ্ট্রপতিকে অপসারণের প্রস্তাব কোথায় উত্থাপন করা যেতে পারে? ভারতের উপরাষ্ট্রপতিকে অপসারণের প্রস্তাব কোথায় উত্থাপন করা যেতে পারে? উত্তর হয়ে যাবে রাজ্যসভায়। রাজ্যসভাতে ভারতের উপরাষ্ট্রপতিকে অপসারণের প্রস্তাব কিন্তু উপস্থাপন করা যেতে পারে। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে রাজ্যসভার 1/3 1/3 সদস্য কত বছর অন্তর অবসর গ্রহণ করে? রাজ্যসভার 1/3 সদস্য কত বছর অন্তর অবসর গ্রহণ করে? উত্তর হয়ে যাবে 2 বছর অন্তর বা 2 বছর পর পর। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে কোন সাংবিধানিক সংশোধনী মন্ত্রিপরিষদের পরামর্শকে রাষ্ট্রপতির জন্য বাধ্যতামূলক করেছে? খুব ভালো প্রশ্ন এটা। কোন সাংবিধানিক সংশোধনী মন্ত্রিপরিষদের পরামর্শকে রাষ্ট্রপতির জন্য বাধ্যতামূলক করেছে? উত্তর হয়ে যাবে 42তম সংবিধান সংশোধনী। 42তম সংশোধনী। আবার বলছি, কোন সাংবিধানিক সংশোধনী মন্ত্রিপরিষদের পরামর্শকে রাষ্ট্রপতির জন্য বাধ্যতামূলক করেছে? উত্তর হয়ে যাবে 42তম সংশোধনী। পরবর্তী প্রশ্ন দেখো,
বলছে লোকসভার স্পিকারের যে ভোট তাকে কি ভোট বলা হয়? লোকসভার যে স্পিকার থাকেন তিনি যে ভোটটা দেন সেটাকে কি ভোট বলা হয়? উত্তর হয়ে যাবে কাস্টিং ভোট। কাস্টিং ভোট। লোকসভার স্পিকারের যে ভোট সেটাকে বলা হয় কাস্টিং ভোট। পরবর্তী প্রশ্ন, বলছে কার ক্ষমতা আছে সুপ্রিম কোর্টের বিচারকের সংখ্যা বাড়ানো? বলছে কার ক্ষমতা আছে সুপ্রিম কোর্টের বিচারকের সংখ্যা বাড়ানোর? উত্তর হবে সংসদের বা পার্লামেন্টের। মানে সংসদটা অনেকে এই শব্দটার সাথে বাংলায় পরিচিত নয়, পার্লামেন্টের সাথে পরিচিত, তাই পার্লামেন্ট বা সংসদ একই। বলছে কার ক্ষমতা আছে সুপ্রিম কোর্টের বিচারকের সংখ্যা বাড়ানোর? উত্তর হয়ে যাবে সংসদ বা পার্লামেন্টের। তবে দেখো, বলছে খুব ভালো প্রশ্ন, এটা মার্ক করবে অবশ্যই। বলছে কোন ব্যক্তিত্ব রাষ্ট্রপতি হবার আগেই ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন? কোন ব্যক্তিত্ব ভারতের রাষ্ট্রপতি হবার আগেই ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন? উত্তর হয়ে যাবে ভারতের রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণান। ভারতের রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণান। পরবর্তী প্রশ্ন, বলছে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা ভারতের কোন রাজ্যে চালু হয়? ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা ভারতের কোন রাজ্যে প্রথম চালু হয়? উত্তর হয়ে যাবে রাজস্থানে। ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা ভারতে কোন রাজ্যে প্রথম চালু হয়? রাজস্থানে। অবশ্যই যারা মিশন 100 চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটা অন করে দাও, যাতে কোনো ভিডিও দিলে খুব সহজেই তোমরা পেয়ে যেতে পারো। আর ভিডিওটা দেখার পর অবশ্যই একটা লাইক করবে এবং ভিডিওটাকে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আর নিয়মিত চাকরির খবরাখবর পেতে এবং নিয়মিত স্টাডি মেটেরিয়াল এবং ডেলি জিকে পেতে আমার একটা হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে, যেটাও মিশন 100 নামে পরিচিত। তাতে তোমরা এই ভিডিও ডেসক্রিপশনে গিয়ে ভিডিও একটা লিঙ্ক দেওয়া আছে হোয়াটসঅ্যাপ, ওই লিঙ্কে ক্লিক করে অ্যাড হয়ে যেতে পারো।